শেষ রক্ষা হল না ডক্টর ইউনূসের। অবশেষে ধরা খেল ডক্টর ইউনূস। পর্দার আড়ালে বাংলাদেশ ধ্বংসের গোপন তথ্য ফাঁস। কার ইশারায় ভোটের ফলাফলে কারচুপি করেছে প্রশাসন, বের হয়ে আসলো চাঞ্চল্যকর সব তথ্য। গণভোট ও সংবিধান সংস্কার শপথ নিয়ে বিএনপিকে যে কঠোর বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার। দর্শক, আজ আমরা এমন এক জাদুকরের মুখোশ উন্মোচন করতে দাঁড়িয়েছি, যিনি সারা পৃথিবীকে কয়েক দশক ধরে স্বপ্ন দেখিয়েছিলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর। কিন্তু আজ ২০২৬ সালের এই লগ্নে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, দারিদ্র্য কি জাদুঘরে গেছে, নাকি ডক্টর ইউনূসের ১৮ মাসের শাসনামল বাংলাদেশের অর্থনীতিকে এক অন্ধকার জাদুঘরে বন্দী করে ফেলেছে? ২০২৪ সালের ৮ই অগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মসনদে বসেন, আমরা ভেবেছিলাম এক নতুন ভোরের সূচনা হবে। ভেবেছিলাম একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ যখন দেশ চালাবেন, তখন দেশের প্রতিটি মানুষের ভাগ্য জাদুকরীভাবে বদলে যাবে। কিন্তু ১৮ মাস পর যখন তিনি বিদায় নিচ্ছেন, আমরা কি দেখছি? আমরা দেখছি এক হাহাকারের শ্মশান। ৩০ লাখ নতুন দরিদ্র মানুষ, ইতিহাসের সর্বোচ্চ খেলাপি ঋণ আর ২৩ লাখ কোটি টাকার ঋণের পাহাড়। কোথায় গেল আপনার সেই ৩-০ দর্শন? নাকি আপনার এই দর্শন কেবল বিদেশের সেমিনারে বিক্রি করার জন্যই বরাদ্দ ছিল? আপনারা কি জানেন যে মানুষটি ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের ভাগ্য বদলানোর কথা বলে নোবেল জিতেছিলেন, তার ১৮ মাসের শাসনামলে বাংলাদেশের প্রতিটি ঘরে এখন অভাবের করাল গ্রাস? দর্শক, আজ আমরা ব্যবচ্ছেদ করব ডক্টর ইউনূসের জাদুর আড়ালে বাংলাদেশ ধ্বংসের গভীর সব ষড়যন্ত্রের। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্ট বলছে, ডক্টর ইউনূসের এই সংক্ষিপ্ত সময়ে নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে তলিয়ে গেছে। অবিশ্বাস্য, যে মানুষটি দারিদ্র্য বিমোচনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার নিজের শাসনের অধীনেই মানুষ নিঃস্ব হচ্ছে। এক হাতে নোবেলের শংসাপত্র আর অন্য হাতে ৩০ লাখ মানুষের হাহাকার। এটাই কি আপনার সেই স্বপ্নের সংস্কার? বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আব্দুল বায়েস আজ স্পষ্টভাবে আঙুল তুলে দেখাচ্ছেন, আপনার আমলে অর্থনীতি কেবল ধীরগতি হয়নি, বরং তা সম্পূর্ণ মুখ থুমড়ে পড়েছে। বিনিয়োগ নেই, নতুন কোনো শিল্প উদ্যোগ নেই, বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার পুরোটা সময় কেটেছে বিদেশের সাথে ইমেজ রক্ষা করতে, কিন্তু দেশের মানুষের পকেটের খবর আপনি রাখেননি। আসুন এবার নজর দেই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড অর্থাৎ ব্যাংকিং খাতের দিকে। ব্যাংকিং খাতের ক্যান্সার এখন মহামারীতে রূপ নিয়েছে। ডক্টর ইউনূসের ১৮ মাসে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬,৪৪,০০০ কোটি টাকার ওপরে। অর্থাৎ বিতরণকৃত ঋণের প্রায় ৩৬% এখন খেলাপি। দর্শক, চিন্তা করতে পারেন, গোটা পৃথিবীতে আজ খেলাপি ঋণের হারে বাংলাদেশ ১ নম্বরে দাঁড়িয়েছে। ২০২৪ সালের শুরুতে যেখানে খেলাপি ঋণের হার ছিল ২০%, আপনার ১৮ মাসে তা লাফিয়ে ৩৬% হলো কিভাবে? আপনি কি তবে লুটেরাদের পাহারা দিচ্ছিলেন? আপনার পেছনে বিএনপি, জামায়াতসহ সব বড় রাজনৈতিক শক্তির নিরঙ্কুশ সমর্থন ছিল। রাষ্ট্র সংস্কারের এমন সুযোগ ইতিহাসে আর কেউ পায়নি। অথচ আপনি সেই বিশাল শক্তি নিয়ে কি করলেন? আপনি ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিলেন। সাধারণ মানুষের আমানত আজ যেখানে ঝুঁকির মুখে, সেখানে আপনার সংস্কারের বুলি কি কেবল উপহাস নয়? দর্শক, এবার তাকান সেই চূড়ান্ত প্রহসনের দিকে, যাকে নির্বাচন নাম দিয়ে ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায় হিসেবে লিখে রাখা হলো। ডক্টর ইউনূস, আপনি তো গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলেছিলেন, কিন্তু পর্দার আড়ালে আপনি কোন খেলা খেললেন? দেশের সচেতন মানুষ আজ বুঝে গেছে, আপনার এই নির্বাচন ছিল মূলত একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের নিখুঁত চিত্রানট্য। একটি বিশেষ রাজনৈতিক পক্ষকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আর ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়ার যে গোপন আঁতাত আপনি করেছেন, তা কি ধামাচাপা দেওয়া সম্ভব? আপনার প্রশাসন, আপনার নিয়োগকৃত ডিসিএসপি এবং আপনার অনুগত নির্বাচন কমিশনকে ব্যবহার করে আপনি জনমতের প্রতিফলন ঘটাননি, বরং ফলাফলের কারিগরি করেছেন। যখন একটি পক্ষকে আপনি বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনের মাঠ থেকে অন্যদের মানসিকভাবে বিতাড়িত করলেন, তখনই তো গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছিল। ১৮ মাস পর আপনি যখন শান্তিতে বিদায় নিচ্ছেন, তখন প্রশ্ন জাগে, এই শান্তি কি জনগণের জন্য, নাকি আপনার নিজের পিঠ বাঁচানোর জন্য? দর্শক, রিজার্ভ নিয়ে ডক্টর ইউনূস যে রাজনীতির খেলা খেলেছেন, তা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। বিদায়ী ভাষণে তিনি খুব গর্ব করে বলেছেন, আমাদের রিজার্ভ এখন $34 বিলিয়ন। কিন্তু এই ডলার কি আসমানে থেকে পড়েছে? গবেষক ডক্টর লুবনা তুরিন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই রিজার্ভের দাম দিয়েছে দেশের প্রতিটি সাধারণ মানুষ। কিভাবে? বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে যাতে জ্বালানি খরচ না হয়, যার ফলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে পুড়তে হয়েছে মানুষকে।
শিল্প কারখানার কাঁচামাল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে ডলার বাঁচানোর নামে, যার ফলে উৎপাদন বন্ধ হয়ে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। জীবনদায়ী ওষুধের কাঁচামাল আনতে ব্যবসায়ীরা হাহাকার করেছে। অর্থাৎ মানুষের পেটে লাথি দিয়ে উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আপনি রিজার্ভের ঘর ভরেছেন শুধু বিশ্বকে এটা দেখানোর জন্য যে আপনি সফল। আপনি কথায় কথায় রিজার্ভের বুলি আওড়ান। রিজার্ভ কি কোনো রাষ্ট্রের লক্ষ্য হতে পারে? লক্ষ্য তো হওয়া উচিত কর্মসংস্থান আর খাদ্য নিরাপত্তা। আপনি তো সেই লক্ষ্যকে হত্যা করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর আর নির্লজ্জ বিষয় হচ্ছে স্বার্থের সংঘাত এবং ব্যক্তিগত ফায়দা হাসিল। ড ইউনূস প্রধান উপদেষ্টা পদে থেকে তার নিজের গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ গ্রুপের জন্য যা করেছেন তা কোনো নির্বাচিত সরকার করার সাহস পেত না। দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। নিজের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন আর অর্থ পাচারের মামলাগুলো ক্ষমতার দাপটে তড়িঘড়ি করে খারিজ করে দিয়েছেন তিনি। এটা কি আইনের শাসন? নিজের গ্রামীণ গ্রুপকে কর ছাড় দিয়েছেন, গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার 25% থেকে কমিয়ে 10% নামিয়েছেন। এমনকি ঢাকা শহরে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন থেকে শুরু করে ডিজিটাল ওয়ালেটের পারমিট সবই হাতিয়ে নিয়েছেন এই 18 মাসের মধ্যে। সাধারণ মানুষের বিচার পেতে যেখানে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে হয়, সেখানে প্রধান উপদেষ্টার নিজের মামলাগুলো উধাও হয়ে যায় কয়েকদিনে। একে কি আপনি সুশাসন বলবেন, নাকি নোবেল জয়ীর মোড়কে একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার? 18 মাসের এই শাসনামলে আমরা কি সংস্কার দেখলাম? আমরা দেখলাম মব জাস্টিস বা গণবিচারের নামে এক ভয়াবহ অরাজকতা। ড ইউনূসের নাকের ডগায় দেশের দুটি প্রথম সারির গণমাধ্যম অফিসে আগুন দেওয়া হলো, মব সৃষ্টি করে সাংবাদিকদের হেনস্থা করা হলো। এমনকি তার আমলে ভিন্ন মতের কারণে একাধিক সাংবাদিককে অন্ধকার কারাগারে পাঠানো হলো। তিনি মানবাধিকারের কথা বলেন, কিন্তু তার সময়েই আমরা দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মাজার ভাঙা, মন্দির ভাঙা এবং ধর্মের দোহাই দিয়ে মানুষকে পুড়িয়ে মারার বিভৎস উল্লাস। আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি সরাসরি কোনো দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। যখন দেশের ইতিহাস, ঐতিহ্য আর ভাস্কর্যগুলো মবের হাতুড়ির আঘাতে গুড়িয়ে যাচ্ছিল, তখন আমাদের শান্তিতে নোবেলজয়ী জাদুকর নিশ্চুপ থেকেছেন। এই নীরবতা কি সম্মতির লক্ষণ ছিল না? তিনি যখন বিদেশে গিয়ে বলেন জিরো কার্বন, তখন দেশের ভেতরে মব সৃষ্টি করে হাজারো মানুষের জীবন তিনি জিরো করে দিয়েছেন। সব শেষে দেখুন তার বিদায়ী উপহার, 23 লাখ কোটি টাকার ঋণের বিশাল পাহাড়। ড ইউনূস যখন ক্ষমতা ছাড়ছেন, তখন তিনি প্রতিটি বাংলাদেশি শিশুর মাথায় লক্ষাধিক টাকার দেনা চাপিয়ে দিয়ে যাচ্ছেন। অথচ যাওয়ার সময় তার ভাষণে তিনি বলছেন তিনি স্বস্তি পাচ্ছেন। কিসের স্বস্তি ড ইউনূস? দেশের ব্যক্তিগত বিনিয়োগ 4 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিয়ে আপনি স্বস্তি পাচ্ছেন? বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দিয়ে আপনি স্বস্তি পাচ্ছেন? নাকি নিজের পছন্দের গুটি কয়েক সাংবাদিকের সাথে আলাপ করে আর 11টি ঢাউস সাইজের সংস্কার বই ছেপে আপনি নিজেকে ধন্য মনে করছেন? আপনার এই সংস্কারের বইগুলো কি ক্ষুধার্ত মানুষের পেট ভরাবে, নাকি বেকার যুবকের কর্মসংস্থান দেবে? সচেতন মহলের এখন একটাই জিজ্ঞাসা, আপনি কি সত্যিই দেশের জন্য এসেছিলেন, নাকি নিজের অমীমাংসিত হিসেব মেটাতে?